আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেবরাশনের আরেকটা ভিডিও চলবে, আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভিডিও শুরু করি। লাস্ট ভিডিওতে আমরা 102টা মধ্যে এমসিকিউ আপনাকে দেখাইছিলাম। তো আজকে আমরা আপনাকে বিগত বছর যে প্রশ্নগুলো আসছে সেগুলো সব আপনাকে দেখাবো। আর এখানে কোন বোর্ডে কোনটা আসছে নিচে আপনি দেখলে খেয়াল করতে পারবেন যে এখানে লেখা আছে, হ্যাঁ, যে ঢাকা বোর্ড 2022 সালে আসছে, তারপর এটা ঢাকা বোর্ড 2022 সালে আসছে, এটা ময়মনসিংহ বোর্ড, এরকম প্রত্যেকটার কোন বছর কোনটা আসছে এবং কোন বোর্ডে আসছে সমস্ত ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, তো আমরা ভিডিও শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন আপনাদেরকে বলছে ইথিন ও ইথাইনের পার্থক্য করণে ব্যবহৃত দ্রবণ, মানে কোন কোন সলিউশন ইউজ করা হয় আর কি। প্রথমত হচ্ছে আপনার ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, এটা দিয়ে পার্থক্য করা যায়। কেন পার্থক্য করা যায়? আমাদের যে ইথাইন, ইথাইন হচ্ছে এই যে এটা, আমাদের যে ইথাইন, ইথাইন এই পরীক্ষাটা দেয় এবং দিয়ে সিলভারের একটা পদক্ষেপ সৃষ্টি করে, বাট ইথিন এই পরীক্ষাটা দেয় না। হ্যাঁ, ইথিন এই পরীক্ষাটা দেয় না। তারপর হচ্ছে আপনার ডাইঅ্যামিন কপার ক্লোরাইড, এখানেও সেম কাহিনী, এখানেও ইথাইন এই বিক্রিয়াটা দেয়, বাট ইথিন এই বিক্রিয়াটা দেয় না। তো এটা দিয়ে আমরা পার্থক্য করতে পারি। তারপর হচ্ছে ব্রোমিন দ্রবণ, ব্রোমিন আর হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড যে সলিউশনটা, এখান দিয়ে আমরা পার্থক্য করতে পারি। ইথিন যেটা, ইথিন দেখা যায় খুব দ্রুত এটাকে ফেড করে দেয় বা কালারলেস করে দেয়, বাট ইথেন যেটা সে অনেক আপনার স্লোলি করে বা ধীরে ধীরে করে। তো এদেরকে পার্থক্য করার জন্য আমরা তিনটা সলিউশন ইউজ করতে পারি। তো উত্তর হচ্ছে আমাদের 1, 2 ও 3। আচ্ছা, তারপর প্রশ্ন এখানে হচ্ছে আপনার বেনজিন, বেনজিনের সাথে আমরা ক্লোরিনের একটা বিক্রিয়া দিছি। এটা হচ্ছে আপনার ওই যে বেনজিনের হ্যালোজিনেশন বা ক্লোরিনেশন আপনি যেটাই বলেন, অনার্দ্র AlCl3 দিছি, তো এখানে এ উৎপন্ন হবে আর কি। তো আপনি বুঝতে পারতেছেন এ হচ্ছে এটা, এ হবে হচ্ছে ক্লোরোবেনজিন। আপনি বেনজিনের হ্যালোজিনেশন পড়লে বুঝতে পারবেন এটা হচ্ছে ক্লোরোবেনজিন। তো এখানে আমাদেরকে বলছে নিচের কোনটা সঠিক। AlCl3 লুইস অ্যাসিড, ডেফিনেটলি AlCl3 লুইস অ্যাসিড। আপনি এতক্ষণ অনেকগুলো করছেন, তো করতে করতে আপনার মনে থাকার কথা এলসি হচ্ছে লুইস অ্যাসিড। দ্বিতীয় প্রশ্ন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ঘটেছে, অবশ্যই এটা হচ্ছে বেনজিনের একটা কি বলে এটাকে, বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, যে বেনজিনে সবসময় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট। আর 3 নম্বর, এ হচ্ছে কীটনাশক তৈরির উপাদান। হ্যাঁ, বেনজিনের যে আপনার এই ক্লোরিন যেটা, এখান থেকে আমরা চাইলে গ্যামাক্সিন বা লিন্ডেন বানাইতে পারি। এই বেনজিনের একটা স্ট্রাকচার হচ্ছে এরকম, যেখানে আসলে হচ্ছে আমরা 6টা ক্লোরিন যদি এখানে সাবস্টিটিউট করতে পারি, যদি এখানে 6টা ক্লোরিন দিই, বেনজিন হেক্সাক্লোরাইড, বা এটাকে বলা হয় গ্যামাক্সিন, এটার নাম হচ্ছে গ্যামাক্সিন, যেটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনার প্রচুর পরিমাণে কীটনাশক হিসেবে ইউজ করা হতো আর কি। বাট যদিও এটা অনেক বিষাক্ত, যার কারণে বর্তমানে এটা ইউজ করা হয় না, বাট এটা এক সময় কীটনাশক তৈরির উপাদান হিসেবে ব্যবহার করা হতো। তাহলে আমাদের উত্তর এখানে হচ্ছে চারটায়, তিনটাই উত্তর হচ্ছে 4। আচ্ছা, তারপর প্রশ্ন ইলেকট্রোফাইল। আচ্ছা, এখানে বুঝে নেন ইলেকট্রোফাইল মানে কি। ইলেকট্রোফাইল মানে হচ্ছে যে ইলেকট্রনকে আকর্ষণ করে। হ্যাঁ, ইলেকট্রোফাইল মানে হচ্ছে যে ইলেকট্রনকে আকর্ষণ করে, বা আমরা বলতে পারি যার মধ্যে পজিটিভ চার্জ হইতে পারে, অথবা ইলেকট্রনের ঘাটতি আছে, অথবা ইলেকট্রনের ঘাটতি আছে। তো আপনারা জানেন এই LCl3 এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, তারপরে BF3 এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, তারপরে BeCl2 এর মধ্যে অষ্টক সংকোচন হয়েছে, মানে ইলেকট্রনের ঘাটতি আছে। তো এই জন্য এই তিনটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। ওকে, পরটাতে আমাদেরকে বলছে এই যৌগটা কি। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি এটা মূলত হচ্ছে ইথারের কার্যকরী মূলক, ঠিক আছে। তার প্রথমত এটা হচ্ছে আমাদের ইথার, এটা কোনো সমস্যা নাই, এটা হচ্ছে আমাদের ইথার, এটা মুছে দিই। আচ্ছা, তারপর আমাদেরকে বলতেছে যে এটা হচ্ছে ডাই ইথাইল ইথার, ডেফিনেটলি দেখেন এই জায়গায় একটা ইথাইল মূলক, এ পাশেও একটা ইথাইল মূলক, তাহলে আমরা বলতে পারি এটা মূলত হচ্ছে ডাই ইথাইল ইথার, ঠিক আছে। আচ্ছা, তারপর এটার নামকরণের আরেকটা সিস্টেম হচ্ছে, এখানে হচ্ছে আপনার 2টা কার্বন, তাই না। তাহলে আমরা যদি আপনি এটাকে অ্যালকেনের সাথে তুলনা করি, এটা হচ্ছে ইথেন। হ্যাঁ, যদি অ্যালকেনের সাথে তুলনা করতে হচ্ছে ইথেন। তো এইটুকু মিলে এইটুকু মিলে আমি একটু জাস্ট মুছে দিই, এইটুকু মিলে আমরা বলতে পারি এই যে এইটুকু বলতে পারি ইথক্সি, মানে ইথেনের সাথে অক্সিজেন থাকলে এটাকে বলতে পারি ইথক্সি। আর এই জায়গায় আছে হচ্ছে 2টা কার্বন, তো এই জন্য আমরা এটা আরেকটা নাম হতে পারে হচ্ছে ইথক্সি ইথেন, ঠিক আছে। তো উত্তর হচ্ছে তিনটাই, তার মধ্যে আমাদের অপশন হচ্ছে 4। তারপরে প্রশ্ন CN, এটা হচ্ছে মূলত সায়ানাইড মূলক, এটা আরেকটা নাম হচ্ছে নাইট্রাইল, আপনারা অনেকে জানেন। CN যেটা, এটা হচ্ছে সায়ানাইড মূলক প্রথমত, তারপর মূলত হচ্ছে এটা হচ্ছে নাইট্রাইল মূলক। নাইট্রোমূলক এটা না, নাইট্রোমূলকের সংকেত হচ্ছে এটা বন্ড NO2। ওকে, এটাকে বলা হয় নাইট্রোমূলক। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে এখানে 1 ও 2। আচ্ছা, তারপর প্রশ্ন অর্থবাড়ি নির্দেশক। অর্থবাড়ি নির্দেশক কারা? যাদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে। অর্থবাড়ি নির্দেশক হচ্ছে যাদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে। তো আপনারা যদি দেখেন এখানে CH3 যেটা, এর মধ্যে সিঙ্গেল বন্ড আছে, তারপরে বন্ড ও CH3 এর মধ্যে সিঙ্গেল বন্ড আছে। NO2 যেটা, এর মধ্যে কিন্তু সিঙ্গেল বন্ড নাই, এর মধ্যে হচ্ছে ডাবল বন্ড। আপনাকে যদি আমি NO2 স্ট্রাকচারটা দেখাই, এরকম হবে আর কি, যে এখানে অক্সিজেন, তারপর হচ্ছে আমাদের এই যে অক্সিজেন, এটা মূলত হচ্ছে আপনার NO2 এর স্ট্রাকচার, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে এটা সন্নিবেশ সমযোজী বন্ধন, দ্যাটস এটাকে অ্যারো সাইন দিয়ে দেখানো হয়েছে। তাহলে আমাদের এখানে অর্থবাড়ি নির্দেশক হবে হচ্ছে 2 আর 3। তো আমাদের 3 নম্বর যেটা, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপর আসেন গ্রিগনাইট বিকারক থেকে কোনগুলো সংশ্লেষ করা যায় আর কি। তো প্রথমত হচ্ছে অ্যালকোহল, ডেফিনেটলি আমরা গ্রিগনাইট বিকারক থেকে একটু আপনাকে দেখাচ্ছিলাম, লাস্ট ভিডিওতে দেখাইছিলাম যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বানানো যায়।
তারপরে CH3NO2, এটা গ্রিগনাইট বিকারক থেকে বানানো যায় না। নাইট্রো কোনো যৌগ গ্রিগনাইট বিকারক থেকে বানানো যায় না। তারপর এটা হচ্ছে জৈব অ্যাসিড। হ্যাঁ, জৈব অ্যাসিড আপনি গ্রিগনাইট বিকারক থেকে বানাইতে পারবেন। কেননা আমরা যদি গ্রিগনাইট বিকারক আর কি, যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, আপনি যদি এর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করেন, কার্বন ডাইঅক্সাইড স্ট্রাকচার হচ্ছে এরকম। হ্যাঁ, যদি আপনি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেন তাহলে আপনি এখানে আসলে একটা জৈব অ্যাসিড পাবেন, RC OH। তার মানে আমরা এই জৈব অ্যাসিড যেটা, এটাও গ্রিগনাইট বিকারক থেকে সংশ্লেষ করতে পারি। এটা অনেকে জানেন না, জেনে নেন, এটা গুরুত্বপূর্ণ। তাহলে উত্তর হবে হচ্ছে আমাদের 1 ও 3, 3 নম্বরটা। আচ্ছা, তারপর প্রশ্ন, C4H10O সংকেত বিশিষ্ট যৌগের ক্ষেত্রে কয়টা সমাণু হবে? তো মোটামুটি একটা বিশ্লেষণধর্মী প্রশ্ন দিয়েছি আর কি আপনাকে। তো আমরা আপনাকে দেখাই কি কি সমাণু হইতে পারে। তো ফার্স্ট অফ অল এখানে দেখেন C4H10O, মানে এটা আসলে হচ্ছে অ্যালকেন ফরম্যাটে আছে। হ্যাঁ, যে আমরা জানি C4H10 যদি থাকতো, শুধুমাত্র C4H10, আমরা তাকে বলতাম হচ্ছে বিউটেন। তাহলে অ্যালকেনের সাথে একটা অক্সিজেন আছে, তাহলে এখান থেকে মূলত আমরা পাবো হচ্ছে অ্যালকোহল আর হচ্ছে ইথার। যেটা আমি ফার্স্টে আপনাকে লিখে দিই, আমরা পাবো হচ্ছে অ্যালকোহল প্লাস ইথার। আপনি যদি আমার পুরো এই সিরিজটা দেখে থাকেন, মানে জৈব যৌগের, আপনি জানার কথা যে অ্যালকেন প্লাস অক্সিজেন থাকলে এখানে অ্যালকোহল আর ইথার উৎপন্ন হয়। আর অ্যাডিশনাল ইনফরমেশন আপনাকে বলে দিই, যদি এখানে অ্যালকিন আর অক্সিজেন থাকতো, অ্যালকিন অক্সিজেন থাকলে তখন উৎপন্ন হইতো হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন। তো আমরা এই স্ট্রাকচার থেকে এখন সমণু বানাবো। প্রথমে আমরা অ্যালকোহলের সমণু বানাবো, তারপর আমরা ইথারের সমণু বানাবো। তো অ্যালকোহলের সমণু বানানোর জন্য দেখেন প্রথমে আমরা 4 কার্বন বিশিষ্ট একটা সমণু বানাই, CH3 CH2 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 বন্ড হচ্ছে OH। এটা হচ্ছে আমাদের প্রথম সমাণু, যেটা আমরা একদম পুরো চেইন বা লিনিয়ার রাখছি। তারপর আমি এখানে শিকল দিব। যদি শিকল দিই, দেখি আমরা CH3, এখানে দিলাম CH, এখানে দিলাম হচ্ছে CH3, তারপর দিলাম হচ্ছে CH3, এখানে দিলাম হচ্ছে OH। মানে আমার কাজ হচ্ছে টোটাল 4টা কার্বন সিলেক্ট করার কি। হ্যাঁ, 4টা কার্বন রাখবো, 10টা হাইড্রোজেন অটোমেটিক্যালি চলে আসবে, সেটা নিয়ে আমার টেনশন করার কিছু নাই। তো এখানে আমরা একটা শিকল দিছি, তারপর আমরা 2টা শিকল দিব, তারপর আমরা আবার 2টা শিকল দিই, কার্বন CH3, কার্বন CH3, CH3, 1টা 2টা 3টা, হ্যাঁ 4টা কার্বন হয়ে গেছে। তারপর আমরা দিলাম হচ্ছে OH। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা শিকল দিছি, তারপর প্রথমে পুরো লিনিয়ার রাখছি, তারপর একটা শিকল দিছি, তারপর আমরা 2টা শিকল দিছি। এরপর আর কোনো শিকল দেওয়া পসিবল না, ঠিক আছে? তার মানে অ্যালকোহল আর বানানো যাবে না, বাকিগুলো আমাকে ইথার বানাইতে হবে। তো বাকিগুলো আমি ইথার বানাই। তো যদি আমি ইথার বানাই তাহলে কি হইতে পারে? প্রথমত এমন হইতে পারে যে CH3 বন্ড CH2, মাঝখানে আমরা একটা অক্সিজেন দিলাম, তারপরে CH2, তারপর হচ্ছে CH3। হ্যাঁ, এরকম একটা হইতে পারে, যেটা মূলত হচ্ছে ইথার। হ্যাঁ, 4টা কার্বন দেখেন, 1টা 2টা 3টা 4টা কার্বন, ঠিক আছে। আর গনে দেখেন 10টা হাইড্রোজেনই হবে। তারপরে এই অক্সিজেনটাকে আমরা যে কোনো এক পাশে দিয়ে দিই, দিয়ে দেখি আসলে কি হয়। তো দিলাম CH3 বন্ড অক্সিজেন, CH2, CH2, লাস্টে দিলাম হচ্ছে CH3, ঠিক আছে। তো এর বাহিরে আপনি আর কোনো স্ট্রাকচার বানাইতে পারবেন না। এই অক্সিজেনকে আপনি ডান পাশে দেন, দেখবেন সেম স্ট্রাকচারে ঘুরে ফিরে এটাই আসবে। এক পাশে একটা, আরেক পাশে হচ্ছে 3টা। তাহলে ওভারঅল আমরা সমণু পাইলাম কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল আমরা 5টা সমণু পাইছি। তাহলে C4H10O যে যৌগ, এখানে সমণু সংখ্যা হচ্ছে 5টা, সমণু হচ্ছে 5টা। একটি সমণু আলোক সক্রিয়, দেখেন তো কোনোটা ক্যারাল কার্বন আছে কিনা। এখানে ক্যারাল কার্বন নাই, কারণ সেম মূলক, দুটা সেম মূলক। এখানেও ক্যারাল কার্বন নাই, এখানেও তো ক্যারাল কার্বন আসার প্রশ্নই আসে না, এখানেও প্রশ্নই আসে না। তাহলে একটি সমান আলোক সক্রিয়, এই ইনফরমেশনটা ভুল। একটা 3 ডিগ্রি অ্যালকোহল। হ্যাঁ, এই যে আমরা যে অ্যালকোহলটা পাইছি, এটা হচ্ছে মূলত 3 ডিগ্রি। আপনি বুঝতে পারছেন কিভাবে? কারণ এই যে কার্বনটা, এই কার্বনের সাথে আরো 3টা কার্বন যুক্ত আছে। এই যে এই জায়গায় মেইন কার্বনের সাথে, মানে যার সাথে OH থাকবে, এটাকে আমরা বলি হচ্ছে আলফা কার্বন, এটাকে আমরা বলি আলফা কার্বন। আর আলফা কার্বন যাদের সাথে যুক্ত থাকে তাদেরকে বলা হয় হচ্ছে বিটা কার্বন, তাদেরকে বলা হয় বিটা কার্বন। তো যদি আপনার এখানে 3টা বিটা কার্বন থাকে, যেমন দেখেন এই একটা বিটা কার্বন, এই একটা বিটা কার্বন, এই একটা বিটা কার্বন, মানে মেইন কার্বন আরো যে কটা কার্বনের সাথে যুক্ত থাকবে, এটা মূলত হচ্ছে তত ডিগ্রি। তো যেহেতু এখানে 3জনের সাথে যুক্ত আছে, দ্যাটস এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি। তো উত্তর হচ্ছে আমাদের 1 আর 3। 1 আর 3 কি আছে? এখানে নাই, তার মানে আমাদের সঠিক ইনফো নাই। এটা হয়তো বা 3 হইতো আর কি। তার উত্তর হইতে হচ্ছে আমাদের খ নম্বরটা, 1 ও 3। পরের প্রশ্নে আমাদেরকে বলছে SN1, SN1 বিক্রিয়ার ধাপ 2টি, ঠিক আছে, ফাইন। SN1 বিক্রিয়া 2টা ধাপ। তারপরে বলছে যে সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তারপর হচ্ছে মিথাইল হ্যালাইড। হ্যাঁ, সক্রিয়তার ক্রম সবসময় 3 ডিগ্রির জন্য SN1টা মোটামুটি ভালো হয় আর কি। তারপর বলছে বিক্রিয়ার হার হ্যালোজেন অ্যালকেন ও নিউক্লিওফাইল উভয়ের উপর নির্ভরশীল। না, এই ইনফরমেশনটা সঠিক না। বিক্রিয়ার হার একমাত্র হচ্ছে আমাদের হ্যালোজেন অ্যালকেন এর উপর নির্ভরশীল। হ্যালোজেন অ্যালকেন যত দ্রুত বিক্রিয়া করবে, তারপর হচ্ছে আপনার বিক্রিয়া তত ফাস্ট হবে আর কি। আর নিউক্লিওফাইল সাথে সাথে অ্যাড হয়ে যায়, এখানে কোনো লেট হয় না, ঠিক আছে। তার উত্তর হবে হচ্ছে এখানে 1 ও 2। উত্তর হবে আমাদের 1 ও 2।
তারপরে প্রশ্ন দেখেন, আচ্ছা এটা কিন্তু এই আমরা একটু যেটা সলভ করছিলাম ওইটার পার্ট ছিল, তো আমি এটাকে একটু উপরে নিয়ে চলে যাই যেন এখানে কোনো আসলে কমপ্লেক্সিটি ক্রিয়েট না করে। এটা উপরে নিয়ে চলে গেলাম। আচ্ছা তারপর দেখেন আমাকে এখানে একটা বিক্রিয়া দিছে, CH2 বিয়ার, আচ্ছা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছে, এখানে এ উৎপন্ন হয়েছে। আচ্ছা দেখেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, এখানে ব্রোমিন আছে, হ্যালোজেন, অ্যালকাইল হ্যালাইড। এখানে আমরা দিছি পটাশিয়াম হাইড্রোক্সাইড, আবার অ্যালকোহলিক। তো এখানে দুইটা কথা, কখনো কখনো দেখবেন এই জায়গায় অ্যালকোহলিক আছে, কখনো কখনো দেখবেন হচ্ছে অ্যাকোয়াস মানে AQ আছে, যে এরকম AQ থাকতে পারে। তো অ্যালকোহলিক মানে হচ্ছে আপনার অ্যালকোহলের মধ্যে চুবানো, আর AQ মানে হচ্ছে জলীয় বা পানির মধ্যে চুবানো। তো যদি কখনো অ্যালকাইল হ্যালাইডের সাথে আপনি অ্যালকোহল দেন, উৎপন্ন হবে হচ্ছে অ্যালকিন। এখানে মাস্ট বি এ হচ্ছে একটা অ্যালকিন। ঠিক আছে, এটা আপনাকে জানতে হবে। আর এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যদি কোনো কারণে এখানে অ্যাকোয়াস থাকতো তখন সেটা হয়ে যেত হচ্ছে অ্যালকোহল। আর এটাকে আমরা এভাবে মনে রাখি, জল দিলে হবে হচ্ছে অ্যালকোহল। হ্যাঁ, জল দিলে যদি এখানে জল দিতাম তাহলে হয়তো উৎপন্ন হইতে হচ্ছে অ্যালকোহল। বাট যেহেতু এখানে আমরা অ্যালকোহলিক দিছি, তো দ্যাটস ওয়াই উৎপন্ন হচ্ছে অ্যালকিন। তাহলে আমাদেরকে বলছে অপ্রতিসম অ্যালকিন, আসলে অপ্রতিসম অ্যালকিন কিনা আমরা একটু টেস্টিফাই করি। তো এখানে ছিল মূলত হচ্ছে 3টা কার্বন, তাহলে আমরা যদি বানাই এমন হওয়া উচিত, CH3 CH ডাবল বন্ড CH2। ঠিক আছে, তো দেখেই বোঝা যাচ্ছে এটা একটা অপ্রতিসম অ্যালকিন। কিভাবে বুঝলাম, আমরা এটা বরাবর দাগ দিই, তাহলে এ পাশে হচ্ছে একটা কার্বন, এ পাশে হচ্ছে 2টা কার্বন, তাহলে এটা হচ্ছে আমাদের অপ্রতিসম অ্যালকিন। তারপরে বলছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, না এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, কারণ এই পাশে কার্বনের 2টা হাইড্রোজেনই সেম, উপরে একটা হাইড্রোজেন নিচে একটা হাইড্রোজেন, 2টা আসলে হচ্ছে সেম, তাহলে সে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তারপর হচ্ছে ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করবে ডেফিনেটলি, কারণ এখানে আসলে হচ্ছে আপনার ডাবল বন্ড আছে। তো আমরা ডাবল বন্ড আছে মানে হচ্ছে এখানে কি বলে এটাকে পাই বন্ড আছে আর কি, তো বা অসম্পৃক্ত যৌগ আর কি। তো অসম্পৃক্ত যৌগগুলা আমাদের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে, অ্যালকিন অ্যালকাইন দুইজনই ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করবে। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে একোতিন। ওকে, একোতিন। আমরা তারপরে প্রশ্নে যাই, এটা আসলে এটার কার্বন কপি, সেম প্রশ্নে মনে হয় 2বার আসছে। হ্যাঁ, সেম প্রশ্ন 2বার আসছে, তো এটা আমি আর সলভ করলাম না, সেম প্রশ্ন আসছে এটা। আচ্ছা 114 নাম্বার, আপনাকে বলছে এখানে পি যোগ দিছে, এখানে O3 দেওয়া হয়েছে, কথা বোঝা যাচ্ছে না, তো আমি আপনাকে বুঝিয়ে দিই, এটা হচ্ছে O3 মানে ওজন সংযুক্ত করা হয়েছে। আর আপনাকে জানেন এটা মূলত হচ্ছে ওজনীকরণ। আচ্ছা, সি যৌগটি 3 কার্বন বিশিষ্ট কিটোন। আপনাকে বলছে সি যৌগটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট কিটোন। আপনারা যারা ওজনীকরণ প্রপারলি বুঝতে পড়ছেন, তো দেখতে পারবেন যে মোস্ট অফ দ্য কেস ওজনীকরণে অ্যালডিহাইড উৎপন্ন হয়। বাট যদি কোনো কারণে মেইন কার্বনে শিকল থাকে, যদি কোনো কারণে মেইন কার্বনে শিকল থাকে, একমাত্র তখনই সেখান থেকে কিটোন উৎপন্ন হয়। যদি কোনো কারণে মেইন কার্বনে শিকল থাকে তখন সেখান থেকে কিটোন উৎপন্ন হয়। যেহেতু আমাকে বলছে সি হচ্ছে কিটোন, তাহলে পি এর মধ্যে ডেফিনেটলি শিকল থাকবে, পি এর মধ্যে ডেফিনেটলি শিকল থাকবে। তখন আমি আপনাকে প্রথম যৌগটা দেখাই, এখানে অ্যালকিন আছে, আর অবশ্যই অ্যালকিন হইতে হবে। অ্যালকিনের মধ্যে কার্বনের মধ্যে 2টা CH3 মানে শিকল আছে এই জায়গায়। হ্যাঁ, 2টা শিকল আছে, তো দ্যাটস ওয়াই আমাদের উত্তর হচ্ছে প্রথমটাই, এটা হচ্ছে আমাদের মেইন উত্তর। তারপরটায় আমাদের বলছে উদ্দীপকের ক্ষেত্রে যে উভয় উৎপাদ বি ও সি আছে। এখানে দেখেন এটা হচ্ছে সি আর এটা হচ্ছে বি, আমরা এখানে লিখে রাখছিলাম যে সি তো আপনার এটাই, বি হচ্ছে, তাহলে এখানে এখানে টোটাল কার্বন ছিল 4টা, যে 1টা 2টা এখানে আরো 2টা, 4টা কার্বন, তাহলে এটা 3 কার্বন বিশিষ্ট হইলে এটা হচ্ছে 1 কার্বন বিশিষ্ট। উভয় উৎপাদ বি ও সি কে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে প্রস্তুত করা যায় না। আপনি যদি এটা প্রস্তুত করতে চান, আপনি এটা প্রস্তুত করতে পারবেন 1 ডিগ্রি অ্যালকোহল থেকে, বাট এটা প্রস্তুত করতে হইলে আপনাকে 2 ডিগ্রি অ্যালকোহল নিতে হবে। ঠিক আছে, মানে যদি আপনি কিটোনটা প্রস্তুত করতে চান আপনাকে নিতে হবে 2 ডিগ্রি অ্যালকোহল, তো দুইটাকে আমরা 1 ডিগ্রি থেকে প্রস্তুত করতে পারবো না, এটা বাদ। তারপরে বলছে সি যৌগটা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয় না। সি হচ্ছে কিটোন, আমরা জানি কিটোন ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয় না, সঠিক উত্তর এটা। বি ও সি উভয় কার্বনিল, ডেফিনেটলি কার্বনিল, কারণ অ্যালডিহাইড এবং কিটোন দুইটাই আসলে কার্বনিল যৌগ। উত্তর হচ্ছে আমাদের 2 ও 3। তারপরে প্রশ্ন, এখানে আপনাকে একটা এয়া যৌগ দেওয়া আছে, অ্যালকোহল দেওয়া আছে, 2 ডিগ্রি অ্যালকোহল আর কি। তো এটার সাথে আমরা করছি কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে, আবার সাথে দিচ্ছি হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখানে প্রথমে আমাকে দেখতে হবে এখানে কি উৎপন্ন হয়। ঠিক আছে, এখানে প্রথমে আমাকে দেখতে হবে কি উৎপন্ন হয়। এখানে হচ্ছে আপনার জারণ হবে। হ্যাঁ, আপনার এই জারণ হয়ে এই হাইড্রোজেনটা চলে যাবে, উৎপন্ন হবে হচ্ছে এটা। এখান থেকে এই মূলত হচ্ছে এই CH3 কার্বন ডাবল বন্ড অক্সিজেন CH3। ঠিক আছে, আমাদের উৎপন্ন হবে হচ্ছে মূলত এই কম্পাউন্ড। এখন আমাকে দেখতে হবে যে টোটাল এই কম্পাউন্ডে আমাদের কয়টা আপনার এই এই কি বলে এটাকে বন্ধন ইলেকট্রন আছে আর কি। তো হিসাব করার জন্য আমি একটু ভেঙে লিখি, আপনার বুঝতে সুবিধা হবে। এখানে কার্বনের 3টা হাইড্রোজেন, তাহলে একটা হাইড্রোজেন 2টা হাইড্রোজেন 3টা হাইড্রোজেন দিলাম, বন্ড দিলাম, কার্বন দিলাম, ডাবল বন্ড অক্সিজেন, এখানেও সেম কাহিনী, এই একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন।
তো আমরা আমাদের লেজার মার্কার দিয়ে দেখতেছি এখানে কয়টা বন্ড আছে টোটাল। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখেন একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড, চারটা বন্ড, পাঁচটা বন্ড, ছয়টা বন্ড, সাতটা বন্ড, আটটা বন্ড, নয়টা বন্ড, 10টা বন্ড। হ্যাঁ, টোটাল আপনার বন্ড আছে হচ্ছে 10টা, বন্ড হচ্ছে 10টা। বাট আপনাকে বলছে কয়টা বন্ধন ইলেকট্রন আছে। তো আমরা জানি প্রতিটা বন্ডে ইলেকট্রন থাকে হচ্ছে 2টা করে, প্রতিটা বন্ডে ইলেকট্রন থাকে 2টা করে, তাহলে আপনার টোটাল ইলেকট্রন কয়টা হবে? 20টা। ওকে, আচ্ছা, পরে আপনাকে বলছে এই নিচের কোন ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। তো দেখেন এই যে যৌগটা, এই যৌগটা হচ্ছে আপনার এইটা। হ্যাঁ, তো আপনার এই যৌগের মধ্যে আপনার প্রথমে বলছে আপনাকে অ্যালডল ঘনীভবন। আচ্ছা, এটাকে আপনার ইংলিশে বলা হয় অ্যালডল কনডেনসেশন। যদি কখনো আপনার এই আলফা হাইড্রোজেন থাকে, যদি কখনো আলফা হাইড্রোজেন থাকে, তাহলে তখন তারা অ্যালডল ঘনীভবন বা কনডেনসেশন বিক্রিয়াটা দেয় আর কি। এখন আলফা হাইড্রোজেন কারা আমরা আপনাকে দেখাইছি, দেখেন এটা হচ্ছে মেইন মূলক, এটা হচ্ছে আপনার কার্বনিল মূলক। কার্বনিল মূলকের সাথে যে যুক্ত থাকে তাকে আমরা বলি হচ্ছে আলফা কার্বন। তো এই আলফা কার্বনে যেহেতু হাইড্রোজেন আছে, দেখেন আলফা কার্বনে যেহেতু হাইড্রোজেন আছে, তাহলে ডেফিনেটলি এটা আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, পরের যে অপশনটা যে আপনাকে বলছে যে এটা ক্লিমেনসন বিজনন বিক্রিয়া দিবে কিনা। হ্যাঁ, এটা অবশ্যই ক্লিমেনসন বিজনন বিক্রিয়া দিবে। যে আমরা জানি যারা হচ্ছে কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল কম্পাউন্ডগুলো ক্লিমেনসন বিজনন বিক্রিয়া দিয়ে সেখান থেকে মূলত সে অ্যালকেন উৎপন্ন করে আর কি। আর তারপর হচ্ছে ক্যানিজারো। ক্যানিজারো হওয়ার শর্ত হচ্ছে আপনার এখানে আলফা হাইড্রোজেন থাকা যাবে না, এখানে আলফা হাইড্রোজেন থাকবে না। যদি আলফা হাইড্রোজেন না থাকে তখন সে মূলত ক্যানিজারো বিক্রিয়া দেয়। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 1 ও 2। আচ্ছা, তো পরের প্রশ্নে আপনাকে বলছে যে এখানে একটা এ যৌগ, ঠিক আছে, একটা এ যৌগ, সেখান থেকে আমরা এখানে আপনার এই অক্সিডেশন করছি, মানে জারণ করছি আর কি। তো জারণ করার কারণে সেটা কি উৎপন্ন হয়েছে? প্রোপানন উৎপন্ন হয়েছে। তো এখন আসলে প্রোপানন আমরা কই থেকে বানাইতে পারি? এখানে যে অপশন যেগুলো আছে এগুলো মোটামুটি অ্যালকোহল দিছে আর কি। তো আপনি যদি প্রোপানন বানাতে চান আপনাকে এটা অবশ্যই একটা 2 ডিগ্রি অ্যালকোহল নিতে হবে। যেমন মনে করেন হচ্ছে আমি একটা 2 ডিগ্রি অ্যালকোহল নিলাম, এখানে হাইড্রোজেন ছিল, এখানে মনে করেন CH3 ছিল, ঠিক আছে। এটা 2 ডিগ্রি অ্যালকোহল, আপনি জানেন যে দুই পাশে 2টা কার্বন আছে। তো যদি আমি এটাকে জারিত করি, তো জারিত করলে এখান থেকে আপনি মূলত প্রোপানন পাবেন বা হচ্ছে আমরা কিটোন পাবো। হ্যাঁ, তো 3 কার্বন বিশিষ্ট আমরা কিটোন পাবো। তাহলে আমাদের এ যেটা, এ মূলত কি হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে মূলত আমরা কিটোন পাবো, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। তারপর প্রশ্ন, উদ্দীপকের এর সাথে লুকাস বিকারক যোগ করলে কি হবে? আপনারা জানেন যে লুকাস বিকারক দিয়ে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করি। যদি 2 ডিগ্রি অ্যালকোহল দেই তো দেখা যায় কি 5 থেকে 10 মিনিট পর পদক্ষেপ পড়ে, ঠিক আছে। আর যদি হচ্ছে আপনার এই 3 ডিগ্রি অ্যালকোহল হয় সেক্ষেত্রে সাথে সাথে পদক্ষেপ পড়ে, বাট 2 ডিগ্রির ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট পরে পদক্ষেপটা পড়ে আর কি। আর 1 ডিগ্রি হলে পদক্ষেপ পড়তে অনেক লেট হয়, অ্যাকচুয়ালি পদক্ষেপ পড়ে না, সাদা এই হলুদ তেলের মতো একটা আস্তরণ ক্রিয়েট হয় আর কি। তো জেনে রাখেন লুকাস বিকারক দিয়ে আমরা 1, 2, 3 এদের পার্থক্য করতে পারি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির পার্থক্য করতে পারি। আর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, ইনফ্যাক্ট সিকিউতে এটা প্রায় সময় আসে। আচ্ছা, পরের প্রশ্ন 120 নাম্বার আপনাকে বলছে। আচ্ছা, 120 নাম্বার হবে কি? আচ্ছা, 120 নাম্বারই। আচ্ছা, উত্তর হচ্ছে আমাদের 2 নম্বরটাই, যেটা এই খ নম্বরটা। পরে বলছে এই যৌগ তার সাথে আমরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত করছি, যুক্ত করে RCOOMgX এটা যেটা উৎপন্ন হয়েছে, পরে আমরা পানি টানে দিয়ে দিছি বি যৌগটা কি। তো আপনাদেরকে বলছিলাম এই এটা হচ্ছে আপনার গ্রিগনার্ড বিকারক। কিভাবে বুঝলাম? এই যে এখানে RMgX দেখে বুঝতে পারলাম এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। তাহলে বি যৌগটা কি? যেখানে যে বি উৎপন্ন হবে, কারণ গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করি সবসময় উৎপন্ন হয় জৈব অ্যাসিড, মানে COOH থাকবে মাস্ট। তাহলে বি যৌগটা কি হবে আমাদের? বি যৌগটা মূলত হচ্ছে একটা জৈব অ্যাসিড, যেটা আসলে হচ্ছে সি নাম্বারটা, এই যে RCOOH, এই যৌগটা হচ্ছে আমাদের বি যৌগ। তারপর প্রশ্ন, এই যৌগের সাথে কিটোনের বিক্রিয়া করলে কি যৌগ উৎপন্ন হবে? আমরা যদি এই যৌগের সাথে কিটোন বিক্রিয়া করাই, কিটোন মানে মূলত হচ্ছে এই স্ট্রাকচারটা, কিটোন স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে RCOOR, ঠিক আছে। তো কিটোনে অলরেডি 2টা R থাকে। এখন এর সাথে যদি আমরা এই যৌগের বিক্রিয়া করাই, মানে গ্রিগনার্ড যৌগের বিকারকের বিক্রিয়া করাই, তো এখানে আমাদের এক্সট্রা করে আরও একটা R গ্রুপ যুক্ত হবে। হ্যাঁ, এখানে এক্সট্রা একটা আরও R গ্রুপ যুক্ত হবে। তাহলে এই কার্বনের সাথে টোটাল R গ্রুপ কয়টা হলো? 3টা হলো। তাহলে ডেফিনেটলি উৎপন্ন হবে হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। উৎপন্ন হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। পরের প্রশ্নে যাই, 122 নম্বর। আমাদেরকে একটা যৌগ দেওয়া আছে এ, এটাকে ওজনীকরণ করা হয়েছে কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে। পরে মনে করেন বি হলো, বি থেকে 2টাই ইথানল উৎপন্ন হয়েছে, 2টাই মূলত ইথানল উৎপন্ন হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ফাইন। এখন বলছে যদি উদ্দীপক আমরা জিঙ্ক ব্যবহার না করতাম, তো যদি জিঙ্ক ব্যবহার না করি, এই যে পানির যে কনসেপ্ট আছে না, পানি করবে কি এটার সাথে বিক্রিয়া করে এটাকে আপনার জৈব অ্যাসিড বানায় দিবে। কথা বুঝতে পারছেন? পানিটার সাথে বিক্রিয়া করে জৈব অ্যাসিড বানায় দিবে। তো জৈব অ্যাসিড যদি বানায় দেয়, CH3CHO ছিল, এইখান থেকে এটা কনভার্ট হয়ে এটা হয়ে যাবে হচ্ছে CH3COOH, এটা উৎপন্ন যাবে CH3COOH। তো এই অপশনটা কোথায় আমাদের? 4 নম্বরে। ওকে,
আচ্ছা, তারপর প্রশ্ন দেখেন, নাইট্রাইলের কার্যকরী মূলক কোনটা? এই প্রশ্নটা আমরা একটু আগে দেখছিলাম। নাইট্রাইল হচ্ছে সিএন, হ্যাঁ, সায়ানাইড হচ্ছে নাইট্রাইল মূলক, এই যে এটা বন্ডসিন, এটা হচ্ছে নাইট্রাইল মূলক। আর বাকি যে মূলকগুলো আছে এটা হচ্ছে নাইট্রো, এটাকে বলা হয় আইসোসায়ানাইড, হ্যাঁ, এটা কিন্তু নাইট্রাইল না, এটা হচ্ছে সিএন, এটা হচ্ছে এনসি, এনসি কে বলা হয় আইসোসায়ানাইড। আর এটা যেটা, এটা হচ্ছে আমাদের সায়ানাইড মূলক বা আমরা নাইট্রাইল বলতে পারি, এটা হচ্ছে আমাদের অ্যামিন মূলক, বন্ড NH2, এটা হচ্ছে আমাদের অ্যামিন মূলক। আচ্ছা, তারপরে এখানে RCONH2 উৎপন্ন হইলো ব্রোমিন, পটাশিয়াম হাইড্রোক্সাইড এক্স। তো দেখেন এখানে যে মূলত অ্যামিনের আপনার এই হফম্যান ডিগ্রেডেশন নামে একটা বিক্রিয়া আছে, যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ, হ্যাঁ, হফম্যান ক্ষুদ্রাংশকরণের বিক্রিয়া এখানে দেওয়া হয়েছে। তো উৎপাদ বিক্রিয়াটির কৌশল কি? এখানে মূলত দেখেন আমাদের এই RCONH2 থেকে একটা কার্বন কমে যায়, কমে গিয়ে আমাদের যে এক্স উৎপন্ন হয়েছে না, এই এক্সটা মূলত হচ্ছে এটা যে RNH2। তো এটা মূলত আমাদের হচ্ছে অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন হয় এই জায়গাতে। আচ্ছা, তারপর আমাদেরকে বলছে গ্লিসারালডিহাইডে কাইরাল কার্বন কয়টি? তো এটা আপনাকে যদি আপনি বের করতে চান, ফার্স্ট অফ অল আপনাকে গ্লিসারালডিহাইডের সংকেত জানতে হবে। আর যদি গ্লিসারালডিহাইডের সংকেত না জানেন তাহলে কিন্তু আপনি আসলে লিখতে পারবেন না যে আসলে এখানে আসলে কয়টা কার্বন কার্বন মানে কাইরাল কার্বন আছে আর কি। তো আমি আপনাকে প্রথমে গ্লিসারালডিহাইডের সংকেতটা আপনাকে লিখে দিই। সংকেতটা কিরকম? সংকেতটা হচ্ছে এরকম, এখানে একটা কার্বন থাকে, উপরে থাকে হচ্ছে একটা অ্যালডিহাইড মূলক CHO, এখানে একটা থাকে হচ্ছে অ্যালকোহল মূলক, একটা থাকে হচ্ছে হাইড্রোজেন, আর ফাইনালি থাকে হচ্ছে CH2OH। এখানে গ্লিসারিন থেকে এই অ্যালডিহাইড উৎপন্ন হয় বিধায় এটাকে বলা হয় গ্লিসারালডিহাইড। তো আপনি দেখেন এখানে কাইরাল কার্বন হচ্ছে একটা, এই যে এই কার্বন যেটা, এটা মূলত হচ্ছে কাইরাল কার্বন। কারণ এই কার্বনের চারপাশে চারটা ভিন্ন মূলক, CHO একটা ভিন্ন মূলক, OH একটা মূলক, H একটা মূলক, আর CH2OH এটা হচ্ছে ডিফনার একটা মূলক। তাহলে মূলত এখানে কাইরাল কার্বন হচ্ছে আমাদের একটা। তো এটা পারতে হলে গ্লিসারালডিহাইডের সংকেত আপনাকে জানতে হবে, এটা মুখস্থ রাখবেন, গ্লিসারালডিহাইডের সংকেত। আচ্ছা, টার্টারিক অ্যাসিডে কয়টি আলোক সমাণু আছে? আপনারা যদি সমাণু ভালো মতো পড়ে থাকেন আপনার জানার কথা, দুইটা সমাণু আছে। আর যদি স্ট্রাকচার জানতে চান আমি আপনাকে স্ট্রাকচারটা দেখাই দিই। স্ট্রাকচার হচ্ছে এরকম, COOH, এখানে থাকবে হচ্ছে OH, এখানে থাকবে হচ্ছে হাইড্রোজেন, আবার এখানে কার্বন, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে COOH। তো অনেকে এটা বুঝতে পারে না, বুঝে ট্রাই করেন। আমাদের এই কার্বন দিয়ে আপনাকে বুঝাচ্ছি, এই যে এই কার্বন দিয়ে বুঝাচ্ছি, যেখানে আমি স্ট্রাকচার মাত্র দিছি। এখানে একটা মূলক, এটা একটা মূলক, এটা একটা মূলক, তিনটা, আর এই পুরোটা হচ্ছে আরেকটা। টোটাল চারটা মূলক এখানে, হ্যাঁ, এখানে টোটাল চারটা মূলক হলো, ডিফারেন্ট ডিফারেন্ট মূলক হলো, মানে এই কার্বনের সাথে টোটাল আলাদা একটা মূলক যুক্ত আছে। এখন যদি আমরা উপরের কার্বনের কথা চিন্তা করি তাহলে কিন্তু আপনি সেম কাহিনী দেখবেন। আমি আপনাকে দেখাচ্ছি, এগুলো আমরা ব্যাক করে যাই, এই উপরের কার্বনে দেখাচ্ছি, হ্যাঁ, আমরা উপরের কার্বনে দেখাচ্ছি, এই একটা মূলক, এই একটা মূলক, এই একটা মূলক, আর এই পুরোটা মিলে হচ্ছে আরেকটা মূলক। তাহলে এখানে টোটাল কি ডিফারেন্ট ডিফারেন্ট মূলক আসলো না? তাহলে এই কার্বনটাও কাইরাল কার্বন, এই কার্বনটাও কাইরাল কার্বন। তার আমরা বলতে পারি টার্টারিক অ্যাসিড আলোক সমান হচ্ছে টোটাল হচ্ছে দুইটা, হ্যাঁ, টোটাল হচ্ছে আমাদের দুইটা। আচ্ছা, তারপর আসেন আমরা এরপর আমরা কোন দিকে যাব? কোনটিতে একই সাথে অ্যালকোহল ও অ্যাসিডের কার্যকরী মূলক বিদ্যমান? হ্যাঁ, এটা বুঝতে হলে আপনাকে এই যতগুলো যৌগ এখানে দেওয়া আছে প্রত্যেকটা যৌগের সংজ্ঞা আপনাকে জানতে হবে, যে অক্সালিক অ্যাসিড, তারপর হচ্ছে আপনার এই ল্যাকটিক অ্যাসিড, এই সবগুলো আপনাকে দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আমি আপনাকে প্রত্যেকটা সংজ্ঞা আপনাকে এঁকে দেখাই। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড হচ্ছে সংজ্ঞা হচ্ছে এরকম, এরকম আর কি, COOH বন্ড COOH, এটা হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড। তারপর হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক হচ্ছে এরকম, এটা হচ্ছে অক্সালিক, আপনি বুঝে নেন, এটা হচ্ছে অক্সালিক, ওকে। ল্যাকটিক অ্যাসিড হচ্ছে এরকম, এটা আপনাদের বইতে হুবহু দেওয়া আছে, COOH, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে CH3। এটা মূলত হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিডের সংকেত। কথা বুঝতে পারছেন? এখন ল্যাকটিক অ্যাসিডের সংকেত যদি এরকম, আপনি যদি একটু ভালো মতো দেখেন, এই COOH এটা হচ্ছে আপনার অ্যাসিডের কার্যকরী মূলক, আর OH যেটা, এটা মূলত হচ্ছে অ্যালকোহলের মূলক। তার মানে আমাদের একই সাথে অ্যালকোহল এবং অ্যাসিডের কার্যকরী মূলক বুদ্ধিমান হচ্ছে ল্যাকটিক অ্যাসিডে। আর আপনার প্রশ্ন জাগতে পারে ম্যালিক অ্যাসিড কিরকম? এটা সহজ, ম্যালিক অ্যাসিড হচ্ছে এরকম, কার্বন, ডাবল বন্ড কার্বন, এখানে থাকবে COOH, এখানেও থাকবে COOH, এখানে একটা হাইড্রোজেন, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন। তো এটাকে বলা হচ্ছে আমাদের ম্যালিক অ্যাসিড। তারপর হচ্ছে ফিউমারিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড আসলে কিছুই না, ফিউমারিক অ্যাসিড হচ্ছে ম্যালিক অ্যাসিডের একটা আইসোমার বা আমরা সমানু বলতে পারি। এখানে যেরকম COOH দুটো একই পাশে, আর ফিউমারিক অ্যাসিডের জাস্ট ডিফারেন্ট পাশে চলে আসবে, সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড। COOH এই জায়গায় থাকবে, COOH এই জায়গাতে থাকবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো এটা হচ্ছে ফিউমারিক, এটা হচ্ছে ফিউমারিক, এটা হচ্ছে ম্যালোইক, আর উপরে দুটো তো আপনি জানেন, এটা হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড আর কি। ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে, ইনফ্যাক্ট মানুষের শরীরে উৎপন্ন হয় আর কি। তো একটা ভালো একটা খারাপ, কোনটা ভালো কোনটা খারাপ সেটা পরবর্তী এক সময় আলোচনা করা যাবে বা আপনি জেনে নিন। ওকে, 128 নাম্বারটা আমাদের এখানে 3 অণু A দেওয়া হয়েছে,
পরে নিকেল 70°C তাপমাত্রা, আচ্ছা ফাইন। তারপরে অনাদ্র AlCl3 আর CHI, মোটামুটি এখানে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে। তো 6 কার্বন বিশিষ্ট অ্যারোমেটিক যৌগ কোনটি সঠিক নয়? আচ্ছা এই প্রশ্নটা পুরোপুরি নাই মনে হইতেছে। হ্যাঁ, এই প্রশ্নটা পুরোপুরি নাই, এটা মিসিং আর কিছু ডাটা মিসিং, দুঃখিত, একটা করাতে পারলাম না। আচ্ছা, তারপর প্রশ্ন, কোনটা উভধর্মী, মানে কোন যৌগটা উভধর্মী আচরণ করে আর কি। তো এগুলোর মধ্যে থেকে আপনার যেটা এটা মূলত হচ্ছে উভধর্মী। কখনো কখনো দেখা যায় এখানে আপনার ক্যাটায়ন আছে, আবার অ্যানায়ন আছে, কখনো কখনো অ্যাসিডের মতো আচরণ করে, কখনো কখনো আপনার দেখা যায় বেজের মতো আচরণ করে আর কি। তো এই জন্য এটা হচ্ছে আমাদের উভধর্মী যৌগ। পরের প্রশ্ন বলছে কোনটা পাইরলের সংকেত। এটা ডিরেক্ট জানার কথা। পাইরলের সংকেত হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পাইরল। যদি আপনার এরকম থেকে এখানে একটা NH থাকে, মানে নাইট্রোজেন থাকে, সেটাকে বলা হয় পাইরল। আর প্রথমে যেটা, এটাকে আপনারা জানেন, এটা হচ্ছে ফিউরান। আপনি ইতিমধ্যে অনেকগুলো এমসিকিউ সলভ করছেন, জানার কথা। এটা হচ্ছে ফিউরান, এটা হচ্ছে আমাদের পাইরোল, এটা হচ্ছে আমাদের পিরিডিন, এটা হচ্ছে আমাদের পিরিডিন, এটা হচ্ছে আমাদের থায়োফিন। এই সংকেতগুলোর নাম মনে রাখেন, কারণ কোনটা পরীক্ষাতে আসবে আপনি জানেন না, বাট এখান থেকে যে কোনো একটা আসতে পারে। আচ্ছা, সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটি? দেখেন সেকেন্ডারি মানে হচ্ছে 2 ডিগ্রি। আপনারা জেনে রাখেন, অনেক সময় বলে যে প্রাইমারি, প্রাইমারি মানে হচ্ছে 1 ডিগ্রি, সেকেন্ডারি মানে হচ্ছে 2 ডিগ্রি, আর টারশিয়ারি মানে হচ্ছে 3 ডিগ্রি। টারশিয়ারি মানে হচ্ছে 3 ডিগ্রি। লেখা একটু খারাপ হচ্ছে, বাট আমার ভয়েস শুনে আপনি বুঝে যাওয়ার কথা কোনটা আসলে কি। আচ্ছা, তো সেকেন্ডারি অ্যালকোহল কাজের মূলক আসলে আমাদের যে কার্বন থাকবে সেই কার্বনের আর 2টা হাত খালি থাকবে। যেমন এই যে গ নম্বর যে অপশনটা, গ নম্বর অপশনটা আপনার সঠিক উত্তর। কেননা দেখেন এই কার্বনে এদিকে একটা হাত খালি, আচ্ছা আমি কি ঠিক করছি? হ্যাঁ, ঠিকই করছি। এবার এদিকে একটা হাত খালি, তো এটাকে বলা হইতেছে আমাদের সেকেন্ডারি অ্যালকোহল। বুঝতে পারছেন? পরবর্তী প্রশ্ন যাই। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কোনটি? সাধারণ সংকেত এরকম, অ্যালকেন থেকে একটা কার্বন কম থাকবে। CnH2n+2 ছিল, এখানে হবে CnH2n+1। মানে নর্মালি আমাদের অ্যালকেন যেটা থাকে CnH2n+2 থাকে, বাট এখানে থাকবে CnH2n+1। আর বন্ধনের জন্য একটা দাগ এই জায়গায় থাকতে পারে আর কি, একটা দাগ এই জায়গায় থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাধারণ সংকেত কোনটা, এই যে এটা CnH2n+1, আর একটা বন্ড এই জায়গায় থেকে যাবে। আর এখানে বাকি যেগুলো আছে CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের, এটা তো আমাদের অ্যালকাইল মূলকেরই। CnH2n এটা হচ্ছে অ্যালকিনের, আর CnH2n-2 এটা হচ্ছে অ্যালকাইনের। জেনে রাখেন, এটা হচ্ছে অ্যালকাইন। CnH2 এর মানে ডাবল, এটা হচ্ছে অ্যালকিন, আর প্রথমটা যেটা এটা হচ্ছে আমাদের অ্যালকেন। আচ্ছা, তারপরে প্রশ্ন 133 নম্বরটা। আমরা কি করছি এই জায়গায়, একটা বিক্রিয়া করছি অ্যালকাইনের সাথে, আমরা হাইড্রোজেন ব্রোমাইডের অতিরিক্ত বিক্রিয়া করাইছি। তাহলে আসলে এখানে কি উৎপন্ন হবে? এখানে দেখা যাবে কি, এই ব্রোমিন আপনার যেটা আপনি এক্সট্রা দিচ্ছেন, তো এই কার্বনের মধ্যে ব্রোমিন ডাবল যুক্ত হয়ে এই ট্রিপল বন্ড যেগুলো আছে না, ট্রিপল বন্ডগুলোকে ভেঙে ফেলবে। তো এটা উৎপন্ন হবে এরকম, CH3 কার্বন, এখানে হবে একটা ব্রোমিন, এখানে হবে একটা ব্রোমিন, আর এখানে থাকবে হচ্ছে আমাদের CH3। কথা বুঝতে পারছেন? তাহলে আসলে এরকম যৌগ কোনো আছে কিনা? এখানে একটা ব্রোমিন হবে না, এটা CHBr, CH2Br, এটা হবে না CHBr2। হ্যাঁ, এই যেটা 4 নম্বর যেটা আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। আপনি যদি এটাকে যদি এভাবে লিখতে চান, মানে একদম লিনিয়ার স্ট্রাকচার লিখতে চান, CH3 কার্বন Br2, মানে 2টা ব্রোমিন। এই দেখেন এখানে কার্বন 2টা ব্রোমিন থাকবে, তারপর হচ্ছে CH3। ওকে, আচ্ছা, তারপর প্রশ্ন, কোনটা 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক? তো দেখেন 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলকে আমাদের যে কার্বন থাকবে তার 3টা হাত খালি থাকবে, বা 3টা বন্ড খালি থাকবে। এই অপশনটা দেখেন, এই কার্বনে OH আছে, 3টা বন্ড খালি, যে এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড। টোটাল আসলে যেহেতু 3টা বন্ড খালি, যে উপরে একটা, ডানে একটা, নিচে একটা, এই জন্য এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক। তারপরে প্রশ্ন, প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন কার্যকরী মূলকটি অর্থবাড়ি নির্দেশক? আমরা অনেকবার দেখছি অর্থবাড়ি নির্দেশক হলে সিঙ্গেল বন্ড থাকবে। কি থাকবে? সিঙ্গেল বন্ড। এখানে আসলে দেখা যাচ্ছে না, বাট এটা মনে হইতেছে এটা সিঙ্গেল বন্ড, কারণ এরপর বাকি যেটা প্রথমটা যে অপশনটা দেওয়া আছে এটা হচ্ছে COOH, এখানে ডাবল বন্ড আছে। 2 নম্বর যে অপশন যেটা নাইট্রোজেন CH3 আর কি, হ্যাঁ, আচ্ছা এখানে বন্ড নাই, NCH3। আচ্ছা, তো এখানে আসলে সবগুলো সিঙ্গেল বন্ড, স্ট্রাকচারগুলো সবগুলো সিঙ্গেল বন্ড। তারপর হচ্ছে বন্ড CHO, এখানে তো অবশ্যই ডাবল বন্ড, এটা কিটোন। তারপর হচ্ছে NO2, এটাও ডাবল বন্ড, এটা আপনাকে দেখাইছি। তো সিঙ্গেল বন্ড একমাত্র খ নম্বরে, এই জন্য এটা হচ্ছে অর্থবাড়ি নির্দেশক। আচ্ছা, কোনটি উডস বিক্রিয়ায় সৃষ্টি হয়? আমরা উডস বিক্রিয়ায় অ্যালকেন বানাই, উচ্চতর অ্যালকেন বানাই, কারণ উডস বিক্রিয়ায় যেরকম অ্যালকেন নেই তার ডাবল অ্যালকেন উৎপন্ন হয় আর কি, মানে বেশি পরিমাণ কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়। তো এই জন্য এটা উড বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে উচ্চতর অ্যালকেন। তারপর বিক্রিয়া 137 নম্বরটা আমাদেরকে বলছে যে RCONH2 মানে হচ্ছে অ্যাসিড অ্যামাইড, এটা হচ্ছে মূলত অ্যাসিড অ্যামাইডের সংকেত।
এখানে ব্রোমিন দিছি, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছি। তো মোটামুটি বুঝতে পারতেছি ব্রোমিনের পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে এটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এটা মূলত হচ্ছে আমাদের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, উৎপাদ যদি আমি আপনাকে দেখাইতে পারি তাহলে আপনি ভালো মতো বুঝতে পারবেন। এখানে সিও যেটা এটা কমে যাবে, মানে কমে যাওয়ার কারণে এটাকে বলা হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ। এটা মূলত হচ্ছে আমাদের RnH2। আর আপনারা জানেন যে এই বিক্রিয়াতে মূলত 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন উৎপন্ন করা হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায়। এটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ। আপনারা দেখবেন যে হফম্যান রিয়াকশন নামে একটা রিয়াকশন আছে আপনাদের বইতে, এখান থেকে আমরা প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন বানাই আর কি। আচ্ছা, আলোক সক্রিয় অ্যালকোহল কোনটি? এখানে আপনার যেই অ্যালকোহলটার মধ্যে আপনার কাইরাল কার্বন থাকবে তাকে আমরা বলবো হচ্ছে আলোক সক্রিয় অ্যালকোহল। তো আমরা আসলে এখানে 4টা অপশন আছে, একটু লেন্দি হবে, সবগুলা চিত্রকে টেস্ট করতে হবে। আচ্ছা, 2 মিথাইল বিউটান 1 অল, এখানে বিউটান আছে তাই না, তার মানে 4টা কার্বন থাকবে। বিউটান যেহেতু 4টা কার্বন থাকবে, আমি প্রথমে 4টা কার্বন দিই, 1 2 3 4, এরকম আপনি প্রত্যেকটাকে আপনার টেস্ট করতে হবে। 2 মিথাইল, তার মানে আমি যদি নাম্বারিং করি এই পাশ থেকে নাম্বারিং করতেছি 1 2 3 4। তো যেহেতু 2 মিথাইল বলছে তার মানে এখানে একটা মিথাইল থাকবে, CH3 থাকবে। আচ্ছা, আমি পুরোটা একটু ফ্রেশ জায়গায় আঁকি জাস্ট বোঝানোর জন্য। ফ্রেশ জায়গা পাচ্ছি না আসলে, এখানে বাধ্য এখানে আঁকতে হইতেছে, এখানে আঁকলাম। আচ্ছা, কি বলছে আমাদেরকে? 2 মিথাইল বিউটান 1 অল। 1 মানে কি? প্রথম যে কার্বনটা আছে এখানে আপনাকে একটা OH দিয়ে দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি একটা OH, আর বাকি যেগুলো আছে সেখানে আমি জাস্ট হাইড্রোজেন অ্যাটাচ করে দিই, ঠিক আছে। তো এখানে থাকবে হচ্ছে আপনার CH বন্ড, এখানে থাকবে হচ্ছে CH বন্ড, এখানে থাকবে CH2, এখানে থাকবে হচ্ছে CH3, মানে কার্বনের যোজনী যেন 4 ফিল আপ হয় আর কি। তাহলে এখানে আলোক সক্রিয় যৌগ কিনা আমরা যে কোনো একটা কার্বন টেস্ট করি। যেমন এই কার্বন যদি টেস্টিফাই করতে চাই, এই কার্বনের এই পাশে হচ্ছে এই মূলক, এই পাশে CH3, এই পাশে একটা, আর এই পাশে হাইড্রোজেন। হ্যাঁ, আমি পেয়ে গেছি কাঙ্ক্ষিত উৎপাদ। এই হাইড্রোজেনটাকে নিচে না দিয়ে আমি একটু জাস্ট উপরে দিয়ে দিই, উপরে দিলাম, এটা আমার কাছে 2। আচ্ছা, এটা হাইড্রোজেন ছিল, আমি ভুলে OH দিছি, এটা হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন হাইড্রোজেন ওকে। তো দেখেন এটা হচ্ছে একটা মূলক, এই পুরোটা চিন্তা করলাম একটা মূলক, এটা হচ্ছে আরেকটা মূলক, এটা হচ্ছে একটা মূলক, এটা হচ্ছে একটা মূলক। তো যেহেতু এই কার্বনের 4টা ভিন্ন ভিন্ন মূলক, তার মানে আমাদের প্রথম অপশন যেটা সেটাই সঠিক উত্তর, এটা দিয়ে আমরা উত্তর পেয়ে গেছি। আর বাকিগুলো স্ট্রাকচার আপনি যদি এভাবে আঁকেন, আঁকার পরে দেখবেন এখানে আসলে কোনো কাইরাল কার্বন নাই। আচ্ছা, তারপরে প্রশ্ন 139 নাম্বারটা, এটা আসলে একটা মুখস্থ প্রশ্ন, যে আপনাকে বলতেছে যে ঘুমের ওষুধ প্রস্তুত করার জন্য আমরা আসলে কোনটা ইউজ করি। তো ঘুমের ওষুধের জন্য আমরা আসলে প্যারালডিহাইড যে যৌগটা আছে এটা দিয়ে মূলত আপনার ঘুমের ওষুধ বা ঘুমের ট্যাবলেট বানানো হয়। এটা খেলে মানুষ আসলে আপনার যে স্মৃতিশক্তি কি বলে এটাকে, ব্রেনে যে কার্যকলাপটা, এক ধরনের হরমোন সে খুব বেশি পরিমাণে নিঃসরণ করে, যার কারণে আমাদের ঘুম চলে আসে। তাহলে আমাদের ঘুমের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে প্যারালডিহাইড, এটা মূলত একটা অ্যালডিহাইডের যৌগ। বাকিগুলো দিয়েছে যেমন বাকি যেগুলো আছে ফরমালডিহাইড, এটা তো ফরমালিন, এটা দিয়ে ফরমাল দিয়ে মূলত হচ্ছে আমরা ওই যে ইয়ে করে না, যে আপনার মৃত যে লাশটা সেগুলো সংরক্ষণ করে। বাট বাংলাদেশের মানুষ খুবই ভালো মাশাআল্লাহ, এরা এটা দিয়ে আপনার ফলমূল সংরক্ষণ করে। নিচের কোনটা মেটা নির্দেশক মূলক? যদি ডাবল বন্ড থাকে সেটা হচ্ছে মেটা নির্দেশক মূলক। তার আমরা দেখি ডাবল বন্ড কোথায় আছে। প্রথম যে অপশনটা এটাই সঠিক উত্তর, কারণ কি যে বন্ড CO CH3, এটা মূলত আসলে হচ্ছে কিটোনের কার্যকরী মূলক। তো কিটোনের কার্যকরী মূলক ডাবল বন্ড আছে, তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের মেটা নির্দেশক। বাকিগুলো টেস্টিফাই করলাম না, বাকি সবগুলোতে সিঙ্গেল বন্ড থাকবে। আচ্ছা, তারপরে প্রশ্ন 141 নাম্বারটা, আমাদেরকে বলতেছে যে পাইরোলিগনাস অ্যাসিডে ইথানোইক অ্যাসিডের পরিমাণ কতটুকু? এটা হচ্ছে আপনার 8 থেকে 10%। যদি 8 থেকে 10% থাকে ওটাকে বলা হয় পাইরোলিগনাস। আপনারা অনেকে হয়তো এটাকে ভিনেগারের সাথে ইয়ে করে ফেলতে পারেন। আপনার এই পাইরোলিগনাস মূলত ভিনেগারই, এটাকে বলা হয় হচ্ছে উড ভিনেগার। হ্যাঁ, নর্মাল যে আমাদের ভিনেগার সেখানে থাকে হচ্ছে 6 থেকে 10%, আর যেটা পাইরোলিগনাস বা হচ্ছে আপনার উড ভিনেগার সেটাকে আপনার থাকবে হচ্ছে 8 থেকে 10%। ঠিক আছে, এটা একটু জাস্ট মনে রাখেন।